সুপ্রভাত বন্ধুরা, আজকে 19শে মার্চ 2025। এই মুহূর্তে আমি আছি কালকা জাংশনে। আমি গত 17ই মার্চে হাওড়া থেকে রাত 9:55 হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস ধরে প্রায় 30 ঘন্টা জার্নি করে পৌঁছেছি কালকা স্টেশনে। হাওড়া থেকে সরাসরি কালকা পৌঁছানোর এটাই একমাত্র ট্রেন। কালকাতে এসেছি, নতুন করে আর বলার অপেক্ষা রাখে না যে যাব কোথায়। এটা যারা ভ্রমণ পিপাসু বাঙালি আছেন তারা নিশ্চয়ই বুঝতেই পারছেন, যাব সিমলা। এবারে জার্নিতে কিন্তু আমি একা নই, আমার সঙ্গে আছে দুই বন্ধু, আর ট্রেনে আস্তে আস্তে আরও দুই বন্ধুর সঙ্গে পরিচয় হয়ে গেছে। চলুন আগে পরিচয় করিয়ে নিই। প্রথমে পরিচয় করাই, এরকে তার পরিচয় নতুন করে করানোর কিছুই নেই, আমার ছোট ভাই কাম বন্ধু শঙ্খ। আর আরেকজনের সাথে পুরো পরিমাণে পরিচয় করা তবে কেউ চেনে না। এই হচ্ছে অনির্বাণদা। অনির্বাণদার চ্যানেলের নাম হচ্ছে অনির্বাণ 0.3। আমার থেকে ছোট অনির্বাণদা। এটা এইরকম মজা করতে করতেই আমরা এসেছি, খুব মজা করেছি আমরা। ঠিক আছে। আর হচ্ছে এই দাদা, দাদার নামটা এখনো জানা হয়নি, দাদা বলেই কথা বলছি। আচ্ছা, একদম সদ্য বিবাহিত নবদম্পতি। এই যে পাশে ওনার মিসেস, দুজনে বেরিয়েছেন এখন মধুচন্দ্রিমা সারতে। ব্যাপারটা হচ্ছে আমাদের হুজ্জুতিতে মানে ওনারা বলতে পারছে না ব্যাপারটা, ওনাদের মানে হানিমুনটা কিন্তু অলরেডি মাঠে মারা গেছে। আমার শিবালিকেও প্রায় একই সাথে আমরা উঠবো, ওনারা বলতে পারছে না, ভালো মানুষ তো আর বিশ্বাস তো একটা সম্পর্ক আছে বলে বলতে পারছে না। একদম তা নয়, আমরা খুবই এনজয় করছি এবং আগামী দিনগুলোতেও আমরা খুব এনজয় করব। চলো চলো। কালকা থেকে সিমলা যাব আমরা কিন্তু শিবালিক এক্সপ্রেস ধরে। সে এক সুন্দর পথের অভিজ্ঞতা সঞ্চয় করব। তাহলে চলুন যাওয়া যাক। নেতাজি এক্সপ্রেস ভোর 4টের সময় আমাদেরকে কালকা স্টেশনে পৌঁছে দিয়েছিল। পাশের প্ল্যাটফর্মেই শিবালিক এক্সপ্রেস দাঁড়িয়েছিল। ছাড়বে সকাল 6:45। হাতে কিছুটা সময় থাকায় আমরা সবাই মিলে গরম গরম চা খেয়ে নিলাম। এই শিবালিক এক্সপ্রেস কালকা থেকে ছেড়ে পাহাড়ের বুক চিরে ন্যারো গেজের রেলপথে আমাদেরকে পৌঁছে দেবে শৈলশহর সিমলাতে। এই রেলপথটি তৈরি হয় 1903 সালে ইংরেজদের রাজত্বকালে। এই ঐতিহ্যবাহী ট্রেনটি ইউনেস্কোর দ্বারা হেরিটেজ তকমা পেয়েছে। বর্তমানের এই ট্রেনটি ট্যুরিস্টদের কাছে খুবই জনপ্রিয়। ট্রেনের যাত্রাপথ যেহেতু 5 ঘন্টা সময়, তাই এই ট্রেনে ব্রেকফাস্টেরও ব্যবস্থা রয়েছে। ব্রেকফাস্টের ব্যাপারটা হলো টিকিট কাটার সময় অপশানটা চুজ করে নিতে হয়। এই ব্রেকফাস্টের ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে একটু মজাও হলো। কি হলো? কি গো, টিকিটে তো নো ফুড। দুঃখ আচ্ছা, ওরা বললে ওরা ব্যবস্থা করবে। না না পয়সা দিয়ে কেন আছে আছে আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই থাকবে, কেন থাকবে? এদের এক্সেস ফুড ধরাই থাকে। মানে কি হয় বলো তো, ধরো তুমি নো ফুড ভেবেছো তুমি খাবে না, এবার তোমার আশেপাশের লোক খাচ্ছে দেখে তোমার তাদের শোক সহ্য হলো না, তোমার মনে হলো আমিও খাবো, ওরা কেন খাচ্ছে আমি কেন, আমি কেন খাচ্ছি, তোমার আফসোস হবে। সেই জন্য তখন লোকে অর্ডার করে খাবার দিল, আমি তো একেবারে একদম দাও, আর চিকেন দাও। কালকে ভেজ খাইয়ে দিয়েছি। এই যে তুমি হতাশ হলে কোনো মানে আছে? এই তুমি দেখাচ্ছিলে তোমার টিকিটে আছে নন ভেজ, আর তুমি এত উতলা হয়ে আমায় জিজ্ঞেস করলে যে কি নন ভেজ না ভেজ, নন ভেজ না ভেজ, দেখলে নো ফুড, কেমন লাগলো? নো ভেজ। কি করবো, কিছু করার নেই, কিছু আর দুঃখ প্রকাশ ছাড়া আর কি করবো, মাঝে রাস্তা নেই।
কি হাতুড়ি মেরে দরজা খুলতেছে কেন? এখন বাজে সকাল 5:05। এই শিবালী এক্সপ্রেসের দরজা খুলে দিল। এখন আমরা আমাদের নির্দিষ্ট সিটে গিয়ে বসবো। চলুন একটা সুন্দর জার্নি শুরু করা যাক। ঢুকে পড়লাম টয় ট্রেনের মধ্যে। ছোট্ট কোচ, এক একটা কোচে 18টা করে সিট রয়েছে। বসার চেয়ারগুলো বেশ ভালো। ট্রেন যেদিকে যাবে আপনারা আপনাদের সুবিধা মতন চেয়ারের দিক ঘুরিয়ে নিতে পারবেন। ট্রেনে লাগেজ রাখাটা একটু প্রবলেমের, কারণ প্রত্যেকের লাগেজ কিন্তু তার পায়ের কাছে রাখতে হবে। লাগেজ রাখার জন্য কোনো ব্যবস্থা নেই। এইটুকু ছোট জায়গা, তার মধ্যে কষ্ট করে লাগেজ নিয়েই এত ঘন্টা জার্নি করতে হবে। টোটাল জার্নি কিন্তু প্রায় 5 ঘন্টার মতো। দাদা, লাগেজ নিয়ে কি অভিজ্ঞতা বলুন? ট্রেনে লাগেজ নিয়ে, এই টয় ট্রেনে লাগেজ নিয়ে কেউ আসবেন না ভুলেও। আমরা যা হচ্ছি লাগেজ নিয়ে এদিক ওদিক করতে করতে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। তার উপরে টিটির ধমকানি। একদম কেউ এলে আমাদের মতন প্রবলেমে পড়বেন। আগে যদি হোটেল বুক করেন, গাড়ি করে লাগেজ পাঠিয়ে দেবেন, আর সিঙ্গেলভাবে আপনারা টয় ট্রেনে উঠবেন। প্রসেসটা কি ইজি না? ইজি মানে একদম বিরাট, খুব ইজি প্রসেস। জীবনে যদি উদ্দেশ্য হয় শিবালিকে চড়বো, প্রথম কথা ছোটবেলা থেকে কমপ্লেন খাবেন না, কারণ লম্বা হলে মুশকিল, আমার যেমন হচ্ছে অসুবিধা। আর লাগেজ নিয়ে আসবেন না, একটা জামা একটা প্যান্ট এনাফ। তাই তো বুঝতেই পারছেন লাগেজ নিয়ে কতটা অসুবিধা হচ্ছে আমাদের। আপনারা কিন্তু সেই বুঝে নিজেরা প্ল্যান করবেন। তবে কোচের টয়লেটেরও ব্যবস্থা আছে। ঠিক 5:45-এ আমাদের ট্রেন কালকা স্টেশন থেকে ছেড়ে দিল। কালকা স্টেশনকে বিদায় জানিয়ে মনের ভেতরে চরম এক আনন্দ উত্তেজনা নিয়ে আমরাও এগিয়ে চললাম অন্ধকার চিরে সিমলার উদ্দেশ্যে। আজকে এই ট্রেন থেকেই সানরাইজটা দেখব। কিছুক্ষণের মধ্যেই শিবালিক পাহাড়ের পেছন থেকে নতুন দিনের সূর্যের আলোর ছটা দেখতে পেলাম। অপূর্ব সুন্দর লাগছিল। তখন সারা আকাশ তার অন্ধকারের গ্লানি দূরে সরিয়ে রেখে আস্তে আস্তে তার হাসি মুখ দেখাতে শুরু করলো। ধীরে ধীরে পাহাড়ের কোলে ঘুমন্ত গ্রামগুলো জাগতে শুরু করলো। ট্রেনের হালকা দোলনিতে আমাদের চলতে বেশ মজাই লাগছিল। আস্তে আস্তে দিনের আলো যত পরিষ্কার হচ্ছে, ততই যেন আমাদের আশপাশের ল্যান্ডস্কেপগুলো আরও প্রাণবন্ত হয়ে উঠছে। চলতে চলতে দেখলাম যাদের টিকিটে ফুড অ্যাড করা ছিল তাদের ব্রেকফাস্ট ডিস্ট্রিবিউট করা হলো। আমাদেরকে আলাদা করে কিনে নিতে হবে। আমি জানলা দিয়ে বাইরের পরিবেশ দেখতে থাকলাম। অনেকের কাছেই শুনেছিলাম কালকা থেকে সিমলার টয় ট্রেনের যাত্রাপথের সৌন্দর্যের কথা। আজ সত্যিই মনে হচ্ছিল আমি কেন আরও আগে আসিনি এ পথে। সত্যি এ পথের প্রাকৃতিক সৌন্দর্য অকল্পনীয় সুন্দর। আর এই যে ট্রেনটা যখন পাহাড়ের গা বেয়ে বেঁকে বেঁকে যায়, কি সুন্দর লাগে। কোনো কোনো সময় আমি ট্রেনে বসেই ট্রেনের সামনের দিক এবং পেছনের দিক একসাথে দেখতে পাচ্ছি। এই পথে চলতে চলতে আমরা পাবো 20টা স্টেশন, যার মধ্যে আমাদের এই ট্রেনটা দাঁড়াবে মাত্র 3টে স্টেশনে। আর রয়েছে 102টো টানেল, 912টা বাঁক এবং 969টা এইরকম সুন্দর সুন্দর সেতু। কি আপনারাই বলুন তো, এই রকম যাত্রাপথ কি মনে রাখার মতন নয়? ট্রেন লাইনের পাশেই মাঝে মাঝে চোখে পড়বে কালকা সিমলা হাইওয়ে এঁকে বেঁকে সামনের দিকে এগিয়ে চলে গেছে।
আমিও আঁকাবাঁকা রেলপথ ধরে চলতে চলতে হঠাৎ চোখে পড়ল দূরে ওই পাহাড়ের গায়ে সোনালি রোদ পড়ে, দেখুন ল্যান্ডস্কেপটার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। অপূর্ব অপূর্ব লাগছে। শিবালিক এক্সপ্রেসের জার্নি কিরকম লাগছে? দারুণ, সিনিক বিউটিটা তো খুবই সুন্দর, তাই ভালো লাগছে। খুব সুন্দর, খুব সুন্দর। আমিও প্রকৃতির এই রূপে মুগ্ধ হয়ে নিষ্পলক দৃষ্টিতে প্রতিটা মুহূর্তকে উপভোগ করতে থাকলাম। আমাদের টিকিটের মধ্যে নো ফুড ছিল, এখন এই যে আবার আলাদা করে নেওয়া হলো একটা ব্রেকফাস্ট। এর মধ্যে কি কি আছে দেখাচ্ছি। এটা টোটাল প্লেটটা নিল হচ্ছে 120 টাকা। সঙ্গ কি কি আছে দেখো তো। একটা ফলি আছে, ডিম, লিভার অমলেট, একটা তোমার ম্যানিয়া গোল্ড ওই মাজা টাইপের একটা ড্রিঙ্ক দিয়েছে, সস দিয়েছে, বাটার দিয়েছে, আর স্যান্ডউইচ খুব সম্ভব। স্যান্ডউইচ না, দুটো জাস্ট বাউন্টি, দুটো ব্রেড আছে, দুটো ব্রাউন ব্রেড। ব্রেকফাস্ট করতে করতেই আমাদের ট্রেনের প্রথম স্টপেজ ধরমপুর চলে এলো। আমরা ট্রেন থেকে নামিনি। স্টেশনটার পরিবেশ বেশ সুন্দর। ধরমপুর স্টেশনটা ছাড়তেই আশপাশের পুরো ল্যান্ডস্কেপটাই বদলে গেল। একদিকে পাহাড়ের ঢালে তখন চির গাছগুলো মাথা তুলে আকাশ ছোঁয়ার চেষ্টা করছে, আর অন্যদিকে ফ্রেমে বাঁধানো ছবির মতন দূরে ওই পাহাড়গুলোর সঙ্গে চির গাছের এই ডাইমেনশনটাই এখানকার পরিবেশকে অন্য এক মাত্রা এনে দিয়েছে। আমাদের ট্রেন হুইসেল বাজাতে বাজাতে একের পর এক টানেলের মধ্যে দিয়ে এগিয়ে চলল। যত এগোচ্ছি ততই অবাক হচ্ছে। এই 96 কিলোমিটার যাত্রাপথের প্রতিটা সময় আমাদের কাছে প্রকৃতির নতুন নতুন রূপে ধরা দিচ্ছে। চলার পথে কোনো সময় বাঁদিকে পাহাড়ের ঢাল, কোনো সময় ডান দিকে পাহাড়ের ঢালের সৌন্দর্য একে অপরকে টিক্কা দিচ্ছে, আর আমি মন প্রাণ দিয়ে সেই সৌন্দর্যের রস আস্বাদন করে চলেছি। এইভাবে চলতে চলতে একটা স্টেশনে ট্রেন থামতেই আমরা নেমে পড়লাম। বারক বলে একটা প্ল্যাটফর্ম, এখানটাতে একটুখানি নামলাম। অনেকক্ষণ ধরেই বসে আছি। আমিও হাঁটতে হাঁটতে চললাম ট্রেনের সামনের দিকে। দেখলাম অনেক প্যাসেঞ্জারই ট্রেন থেকে নেমে এসেছে। আমি আবার আমার নির্দিষ্ট কোচে ফিরে এলাম। ট্রেন একটু সময় থামতেই সবাই নেমে পড়েছে। সবাই একটু ট্রেনের ইঞ্জিনের সঙ্গে, কেউ আশপাশে একটুখানি ছবি তোলার জন্য। কেমন লাগছে সবাই? খুব সুন্দর লাগছে, আমরা খুব এনজয় করছি। সত্যি তাই? হ্যাঁ, দারুণ দারুণ, খুব সুন্দর লাগছে। আমরা তো আগে কম্পার্টমেন্টে, আগে হ্যাঁ আমরা এটাই, তোমরা 3-এ আমরা 4-এ। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই ট্রেন হুইসেল দিতেই ট্রেনে উঠে পড়লাম। ট্রেন ছাড়তেই আবার পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে কিছুক্ষণ চলার পর পরের স্টপেজ সোলান। এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর ট্রেনটা ছেড়ে দিল। টানেলে ট্রেন ঢোকা মাত্রই পুরো কম্পার্টমেন্টটা অন্ধকার। কিছুক্ষণ চলার পরেই সারা কম্পার্টমেন্টে আলোয় আলো, অর্থাৎ আমরা পাহাড়ের ভেতর থেকে বেরিয়ে
খোলা আকাশের নিচে পৌঁছেছি। কালকা থেকে এই ট্রেনে আমরা প্রায় 1419 মিটার উঁচুতে উঠে যাচ্ছি। আর যত পাহাড়ের ওপর দিকে উঠছি, চারদিকের পরিবেশটা ততটাই সুন্দর হয়ে উঠছে। আর গায়ে অল্প অল্প ঠান্ডাও লাগতে শুরু করেছে। চলো না, দেখা যাবে, সময় বলো। এই জ্যাকেট পরে ওখানে দাঁড়িয়ে বলছো ঠান্ডা লাগছে। এই জ্যাকেট পরে আমি তোমাদের সাবধান করছি যে ঠান্ডা আছে বাইরে। আমার তো গরম লাগছে, জ্যাকেটটা পরে একদম গরম লাগছে, রীতিমতো গরম লাগছে জ্যাকেট পরে। মনে হচ্ছে এই জামাটা তুমি ভালো, এটা ঠান্ডা লাগছিল ঘাড়ে। এইরকম মজা করতে করতে আমাদের পুরো ট্রেনের সফর চলছে। ও আমাদের ওটাতেও হয়েছে, নেতাজি এক্সপ্রেসেও বেশ মজা হয়েছে। একদম তাই। আর ওরা বেচারি আলাদা করে গেছে। আড্ডা আর পথের এই সৌন্দর্য দুয়ে মিলে এই ট্রেন জার্নিটা আজীবন মনে থাকবে। অনেকেই এই সুন্দর যাত্রাপথের সঙ্গে নিজেকে ফ্রেমবন্দি করে নিচ্ছেন। আর এখন তো বসন্তের সময়, সব গাছে গাছে নতুন কচি পাতায় কি সুন্দর রং লেগেছে। সত্যি বলুন তো, প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য কি কখনো ভোলা যায়? আমার তো সারা জীবনের জন্য মনের মণিকোঠায় জমা হয়ে রইল। এইভাবে জানলার পাশে বসে একটার পর একটা টানেলের মধ্যে দিয়ে ট্রেনের এগিয়ে যাওয়া আর তার সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য আমি মন থেকে উপভোগ করতে থাকলাম। আরও কিছুক্ষণ রডোডেন্ড্রন জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেন এগোনোর পর আমরা দূর থেকে সিমলা শহরকে দেখতে পেলাম। সিমলা স্টেশনে আগে সিগন্যালে ট্রেন দাঁড়াতেই একদল হনুমান খাওয়ার জন্য ট্রেনের পাশে চলে এলো। আমাদের ট্রেনে কো প্যাসেঞ্জারেরা বিস্কুট খাওয়ালেন। হনুমানগুলোর হাবভাব দেখে বোঝাই যাচ্ছিল ওরা এই জায়গাতে এভাবে খাওয়ার পেয়ে অভ্যস্ত। এরপরে ট্রেন ছাড়তেই কিছুক্ষণের মধ্যেই সিমলা প্ল্যাটফর্মে পৌঁছে গেলাম। এখন বাজে বেলা 11:15। এই এখন এসে পৌঁছলাম আমরা সিমলা প্ল্যাটফর্মে। চলুন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাওয়া যাক। কীরকম লাগলো এই শিবালিক এক্সপ্রেসের জার্নি? অবশ্যই কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। প্ল্যাটফর্ম থেকে মেন রাস্তায় যেতে একটু চড়াই ভাঙতে হয়। ব্লগারদের কি কষ্ট, এক হাতে ট্রলি এক হাতে ক্যামেরা। মেন রাস্তায় উঠলেই দেখতে পাবেন প্রচুর লোক গাড়ি নিয়ে অপেক্ষা করছে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। তবে দরদাম করে সাবধানে যাওয়াই ভালো। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এখন আমাদের জন্য গাড়ি রেডি আছে, কারণ আমরা টোটাল এই ট্যুরটা করছি ট্যুর পিকার্সের মাধ্যমে। তাই জন্য ওনারা গাড়ি রেডি করে পাঠিয়ে দিয়েছেন। আমরা এখন এই গাড়িতে উঠে চলে যাব হচ্ছে হোটেল রাজদূত। ঠিক আছে, আমরা সবাই আমাদের নির্দিষ্ট গাড়িতে উঠে বসলাম। স্টেশন থেকে আমাদের হোটেলের দূরত্ব ওই 2 কিলোমিটারের কাছাকাছি হবে, ওই পুরনো বাস স্ট্যান্ডের কাছে। গাড়ি থেকে নামতেই হোটেলের স্টাফ আমাদের লাগেজ নিয়ে চলল হোটেলের দিকে। মেন রোড থেকে হেঁটে কিছুটা নিচের দিকেই আমাদের সিমলার আস্তানা এই রাজদূত হোটেল। প্রথম দেখাতেই বুঝতে পারলাম হোটেলটি উন্নত মানেরই হবে। এবারে আস্তে আস্তে চলে এলাম রিসেপশনে। নাম বলতেই হোটেলের ম্যানেজার বাবু জানালেন ঘর রেডি করা আছে।
এখানে আমাদের আইডি কার্ড জমা করতে হলো। ওনার স্টাফ আমাদেরকে রুমে পৌঁছে দিল। আমাদের রুম ছিল 107 নম্বর। হোটেলের ঘরে ঢুকেই দেখলাম বেশ বড় সাইজের একটা ভিউ রুম। ঘরের মাঝখানে একটা কিং সাইজের বেড রয়েছে। বেডের পাশে দুটো সোফা, একটা টেবিলও রয়েছে। আর সামনে থেকে এই রকম পাহাড়ের সুন্দর ভিউ পাওয়া যায়। রুমের একদিকে টিভি, আয়না, সঙ্গে অন্যদিকে ওয়ার্ড্রপ এবং ওয়ার্ক টেবিলও রয়েছে। পুরো ঘরটাই বেশ সাজানো গোছানো এবং রুচির ছাপ পাওয়া যায়। ওয়াশরুমটাও সমস্ত সুবিধাযুক্ত এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমার তো এই হোটেলটা বেশ ভালো লেগেছে। এই হোটেলে কিন্তু আমরা 2 দিন থাকবো। প্রথম দিনের ব্যবস্থা আমাদের ট্রাভেল এজেন্সি ট্যুর পিকার্স খুব ভালো করেছে। স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। প্রচণ্ড খিদে পেয়েছে। 36 ঘন্টা জার্নি করেছি। আমরা লাঞ্চের কথা বলাতেই আমাদেরকে রুম সার্ভিস দিয়ে দিল, খুব তাড়াতাড়ি ছিল বলে। এই বিকেলবেলাতে লাঞ্চ বলতে আমরা পেলাম ভাত, ডাল, স্যালাড এবং চিকেন কারি। যেহেতু আমাদের এই হোটেলের লাঞ্চের কথা বলা ছিল না, তাই আপাতত এটা দিয়েই চালিয়ে নেব। তবে চিকেন কিন্তু অনেকটা পরিমাণে পেয়েছিলাম। খিদে পেয়েছে প্রচন্ড, খুব। আমি এমনি খাওয়া ছাড়া বেশিক্ষণ থাকতে পারি না। ছুঁচোগুলো আর পেটে, সেই লাস্ট খেয়েছি শিবালিকে। ছুঁচোগুলো আর পেটে ডনও দিতে পারছে না। এখন বাজে বেলা 3টে। লাঞ্চ সেরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার হোটেল থেকে বেরোলাম। এখন সিমলা মেল সহ এখানে আশপাশে যা যা জায়গা আছে সেগুলো পায়ে হেঁটে ঘুরবো। চলুন তাহলে আমার সঙ্গে আপনারাও সিমলা ঘুরবেন। হোটেল থেকে বেরিয়ে ওপর দিকে মেন রোডে যাওয়ার পথ ধরলাম। আজ সিমলার আকাশ একদম ঝকঝকে পরিষ্কার। এখন কিন্তু এখানে ঠান্ডা বেশ ভালোই লাগছে, কারণ বেশ হাওয়া দিচ্ছে। এখন এই মুহূর্তে সিমলার টেম্পারেচার যাচ্ছে 18 ডিগ্রি। এখন আমাদের প্রথম গন্তব্য সিমলা কালীবাড়ি। আমাদের হোটেল হচ্ছে ওইখানটা। আমরা এখান দিয়ে এসে মানে এই দিক দিয়ে যাব সিমলা কালীবাড়ির দিকে। এবারে একটা সরু চড়াই রাস্তা ধরে ওপর দিকে উঠতে থাকলাম। তখন স্কুল ছুটির পর ছোট ছোট ছেলেমেয়েরা মজা করতে করতে বাড়ি ফিরছে। হ্যালো। আর আমাদের অনির্বাণদার তখন চড়াই পথে উঠতে হাল খারাপ। কিরকম লাগছে বলো? সাংঘাতিক, প্রাণ চলে যাবে। একটু সমতল রাস্তা পেয়েই অনির্বাণদা বেশ খুশি। সরু রাস্তা দিয়ে বেশ কিছুটা আসার পর কোনো সময় সিঁড়ি ভেঙে ওপর দিকে উঠে, এটা হচ্ছে শর্টকাটে কালীবাড়ি যাওয়ার রাস্তা। আমরা যেই জায়গায় আছি ওই জায়গার থেকে, তো খারাপ না, বেশ ভালোই লাগছে। আর একটু এগিয়ে পৌঁছে গেলাম সিমলা কালীবাড়ির প্রবেশদ্বারে। ঢুকে পড়লাম কালীবাড়ির প্রাঙ্গণে। আমাদের হোটেল থেকে মিনিট 10 মতন পায়ে হেঁটে এসে পৌঁছে গেলাম সিমলা কালীবাড়িতে। অপূর্ব সুন্দর এক জায়গা। চলুন ঘুরে দেখি মন্দিরটা। সিমলা শহরের ব্যান্টনি পাহাড়ের একদম শীর্ষে এই সিমলা কালী মন্দির। এইখান থেকে সিমলা শহর সহ দূর দূরান্ত পর্যন্ত দেখা যায়। জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য অকল্পনীয় সুন্দর। এই মন্দিরের ভেতরেই পূজিত হন মা কালী, যিনি শ্যামলা নামেও প্রসিদ্ধ, যার নাম অনুসারে এই সিমলা শহরের নাম হয়েছে বলে অনেকে মনে করে থাকেন। এই মন্দিরটি সর্বপ্রথমে 1823 সালে জাকু পাহাড়ে একজন বাঙালি ব্রাহ্মণ রামচরণ ব্রহ্মচারীর দ্বারা তৈরি হয়েছিল। পরবর্তীকালে ব্রিটিশরা 1902 সালে বর্তমানে মন্দিরটি ব্যান্টনি পাহাড়ে তৈরি করেন।
গর্ভমন্দিরে কালীমায়ের মূর্তির সঙ্গে কলকাতার দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মূর্তির অনেকটাই মিল আছে। গর্ভমন্দিরে ছবি তোলার অনুমতি নেই, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। মন্দির চত্বরেই রয়েছে স্বয়ং মহাদেবের মন্দির। মন্দির দেখলাম, সত্যি খুব সুন্দর লাগলো। এবারে যাব সিমলা মেলে। তবে এর রোদের তাপ কিন্তু অনেক বেশি গো, যাচ্ছে না গো, রোদের তেজ। এই আবার তো এইরকম ঢালু রাস্তা দিয়ে নামতে হবে, রাস্তায় কিছু হবে না, এবারে অসুবিধা হবে না তো? খাড়াই কিসের? এবারে রাস্তার মাঝে বোর্ডের দেখানো পথ ধরে চলে এলাম মেলে যাওয়ার রাস্তায়। তখন ঝকঝকে রোদের মধ্যে নীল আকাশের নিচে পাইন গাছের ফাঁক দিয়ে হঠাৎ করে কোথা থেকে একটা ধূসর রঙের মেঘ এসে হাজির হলো। এই মেঘগুলোতেই সাধারণত বৃষ্টি হয়, তাই মনে মনে ভাবছিলাম, এই রে যা, ছাতা তো সঙ্গে আনা হয়নি, বৃষ্টি আসলে কি হবে। যাই হোক, আর কি হবে, এই ভাবতে ভাবতেই এগিয়ে চললাম, আর প্রতিটা দিক থেকে সিমলা শহরকে অনুভব করার চেষ্টা করছিলাম। উঁচু উঁচু পাইন গাছের মধ্যে পাখিদের ডাক শুনতে শুনতে এগিয়ে চললাম। শান্ত শীতল পরিবেশ দেখলে আজও বোঝা যায় ব্রিটিশরা কেন এখানে গ্রীষ্মকালীন রাজধানী তৈরি করেছিলেন। আমরা সিমলা মেলের কাছে বিভিন্ন হেরিটেজ বিল্ডিংগুলো দেখতে দেখতে এগোতে থাকলাম। যত এগোচ্ছি ততই অবাক হচ্ছি এখানকার ঝাঁ চকচকে বড় বড় বিল্ডিং, দোকানপাট এবং পরিষ্কার পরিচ্ছন্ন পথঘাট দেখে। আরও কিছুটা এগোতেই বহু পুরনো একটা বিল্ডিং দেখতে পেলাম। এখানকার চারপাশের পরিবেশ আমাকে মুগ্ধ করল। মেলের একদিকে দাঁড়িয়ে দূরে ওই পাহাড়ের ওপরে মেঘ আর রোদ্দুরের আলো ছাড় খেলা দেখছিলাম কিছুক্ষণ, খুব সুন্দর লাগছিল। এবারে সিমলার বিখ্যাত আশিয়ানা রেস্টুরেন্টের পাশ দিয়ে এগিয়ে চললাম। খাদ্যরসিক যারা আছেন তারা এখানে একবার ট্রাই করতেই পারেন। আমি খাদ্যরসিক নই, তাই ঢোকা হয়নি। এবারে পৌঁছে গেলাম মেলে। বিরাট চত্বর নিয়ে এই সিমলা মেল। চারদিকটা বেশ সাজানো গোছানো। ঘুরতে ঘুরতে একটু ক্লান্ত বোধ করছি, তাই একটু বসে পড়লাম রেলিংয়ের ধারে। কারণ গত পরশুদিন থেকে একটা লম্বা জার্নি করে এখানে এসে পৌঁছেছি। তারপরে একটু লাঞ্চ করেই তো বেরিয়ে পড়েছি। এখন এখানে একটু বসে রেস্ট নিই, তারপরে আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো। বড় বড় গাছের ছাওয়ায় বসে সিমলা মেলের প্রতিটা মুহূর্তকে উপভোগ করছিলাম। বেশ ভালো লাগছিল। সিমলা মেলের পরিবেশটাই একদম আলাদা। সামনে এখন চার্চ আছে, চার্চটা দেখে আসি, চলুন। আস্তে আস্তে এগিয়ে গেলাম চার্চের দিকে। সিমলার এই চার্চটি উত্তর ভারতের দ্বিতীয় প্রাচীনতম গির্জা। এটি 1857 সালে তৈরি করা হয়েছিল। চার্চ থেকে তো বেরোলাম, কিন্তু ভেতরে তো আপনাদেরকে বেশি ছবি দেখাতে পারলাম না, কারণ ভেতরে ভিডিও ফটোগ্রাফি পারমিশন নেই, কিন্তু স্টিল ছবি তোলা যায়। তবে বাইরে থেকে যতটুকু দেখাতে পারলাম সেটুকুই আপনাদেরকে দেখতে হবে। আমি ভেতরে ঢুকে খুব ভালো একটা পরিবেশ পেলাম, পুরো শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ, খুব ভালো লাগলো কিন্তু জায়গাটা। চলুন আশপাশটা আর একটু ঘুরে দেখি। যত সময় গড়াচ্ছে আস্তে আস্তে সিমলা মেলের পর্যটকদের আনাগোনা বাড়তে থাকলো। দেখতে দেখতে সূর্যদেবও
আস্তে আস্তে পশ্চিম আকাশে অস্ত যেতে শুরু করল। তখন সারা ম্যাল জুড়ে এক সোনালি স্বপ্নময় আভা ছড়িয়ে পড়ল। কি সুন্দর লাগছে এখানকার পরিবেশ, তা বলে বোঝানো সম্ভব নয়। শুধু আপনারা ছবিতে দেখে কিছুটা অনুভব করুন, কিছুটা হলেও বুঝতে পারবেন। আপনাদের এই সিমলা বেড়ানো কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। আমি অপেক্ষায় রইলাম আপনাদের মতামতের জন্য। প্রচণ্ড ঠান্ডা হাওয়ার জন্য একটু তাড়াতাড়ি ম্যাল থেকে বেরিয়ে এলাম হোটেলের উদ্দেশ্যে। হোটেলে ঢোকার আগেই দেখি সূর্যি মামা বিদায় বেলাতেও আকাশে তার আলোর রঙের খেলা দেখিয়ে চলেছে। আর আমাদের আজ রাতের আস্তানা রাজদূত হোটেল অপরূপ সাজে সেজে উঠেছে। আস্তে আস্তে এগিয়ে চললাম হোটেলের দিকে। রুমে এসে দেখি রুম থেকে খুব সুন্দর সানসেট দেখা যায়। আমরা একটু দেরি করে ফেলেছি। এই যে ছবিটা, এই ছবিটা কিন্তু আমি আমার রুম থেকেই তুলেছি। এবারে চলে এলাম ডাইনিংয়ে ইভিনিং স্ন্যাক্সের জন্য। ফ্রেঞ্চ ফ্রাইস, ডিমের পকোড়া, এটা হচ্ছে আমাদের ফ্রেশ লাইম সোডা সুইট, আর আসছে চিকেন কাটলেট। সন্ধ্যের স্ন্যাক্স কিন্তু প্যাকেজের মধ্যে নেই, এগুলো আমরা নিজেরা নিজেদের পছন্দ মতন জিনিস অর্ডার দিয়েছি এখানকার রেস্টুরেন্টে। সেগুলো যা বিল হবে সেগুলো আমাদেরকেই পেমেন্ট করতে হবে। এগুলো শেষ করতে করতেই হাজির হলো চিকেন কাটলেট। এবারে স্ন্যাক্স খেয়ে সোজা রুমে। এখন বাজে রাত্রি 9:30। চলে এলাম আবার ডিনারের জন্য ডাইনিং স্পেসে। স্ন্যাক্স খাওয়ার পর আসলে এতটা ক্লান্ত ছিল, অনেক কিছু খাবার চলে এসেছে। আমি খাবারটা শুরু করি। আজকের মেনুর মধ্যে রয়েছে ভাত, ডাল, মিক্স ভেজ, চিকেন, পাঁপড় আর তার সঙ্গে স্যালাড। চোখ মুখ দেখে তো বুঝতেই পাচ্ছেন যে ঘুম পেয়ে গেছে, আধ ঘুম অবস্থাতে চলে এসেছি, যদিও বা ঘুমোচ্ছিলাম একটুখানি। এখানকার প্রতিকটা খাবারের টেস্ট খুবই সুন্দর এবং আমাদেরকে গরম গরম পরিবেশন করা হয়েছিল। ট্যুর পিকার্সের মাধ্যমে এই ট্যুরে এসে প্রথম দিনে আমার অভিজ্ঞতা বেশ ভালো হয়েছে। তাদের এখনো পর্যন্ত ব্যবস্থাপনা বেশ ভালো লাগলো। আমরা সবাই তৃপ্তি সহকারে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন গিয়ে সোজা ঘুম। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।